আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিগুলো ছড়িয়ে দিন। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই। দেশকে নিয়ে ভাবি, দেশকে ভালোবাসি এবং সেজন্য দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমার ভাবনাগুলোকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারো ভালো লাগতেই পারে, কারো ভালো লাগতে নাও পারে। সো যদি ভালো না লাগে জাস্ট পাস ইট। যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে দয়া করে জানাবেন। আজকে যে জিনিসটা আমি বলছি, হেডিংয়ে দেখে আপনারা হয়তো বুঝছেন যে অপরাধীরা পালায় কিভাবে। হ্যাঁ, আমি জানি, কারণ আমিও ওরকম একদিন দেশ থেকে পালিয়ে বের হতে হয়েছিল। হাসিনার গোয়েন্দা, নিরাপত্তা বাহিনী এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সব কিছুকে ফাঁকি দিয়ে। এটা অনেক সময় সম্ভব হয় যারা অনেক সুপ্রশিক্ষিত এবং যারা এই ধরনের বিষয়ে অভিজ্ঞ। কিন্তু আমার কথা হচ্ছে, দেশের সরকারের কি এ ব্যাপারে কোনো কর্তব্য নেই? স্বৈরাচারী হাসিনার দোসররা সেই 5 আগস্টের পর থেকে, এবং আমরা লক্ষ্য করেছি তার কিছুদিন আগে থেকেও আমরা দেখেছি, আমি এখনো আমার মনে পড়ে, অসুস্থ হওয়ার ভান ধরে সিঙ্গাপুরে চলে গেল শামীম ওসমান। তারপরে দেখলাম সেই বিডিআর হত্যা মামলার আসামি তো সে হবেই, আমি জানি, সেই তাপস, ব্যারিস্টার তাপস, শেখ হাসিনার আত্মীয়, তাকে দেখলাম চলে গেল। তো একে একে এইভাবে আগেই চলে গেছে অনেকে, যারা বুদ্ধিমান, যারা আজ করতে পারছে যে খেলা শেষ, তখন ওরা পালাতে শুরু করছে। আর খেলা যখন শেষ হয়ে গেল, শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তারপরে সেনাবাহিনীর আশ্রয়ে চলে গেল শত শত হাসিনার দোসর, হাসিনার কুকর্মের, হাসিনার অত্যাচারের সহকর্মীরা, ওর তার স্বৈরাচারের দোসররা। হ্যাঁ, সেনাবাহিনী প্রধান তার এক বক্তব্যে এক জায়গায় বলেছেন যে আমি দেশের মানুষের ভালোর জন্য, দেশের ইমেজ রক্ষার জন্য, মব জাস্টিসের হাত থেকে রক্ষা করার জন্য এদেরকে সাময়িকভাবে শেল্টার দেয়া হয়েছিল। আই সাপোর্ট। এটা হয়তো আমি হলেও করতাম মানবতার জন্য, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। আমরা তো সভ্য জাতি, আমরা অসভ্য হতে চাই না, আমরা পিছনে ফিরে যেতে চাই না। কাজে সভ্য জাতি হিসাবে, আমরা ক্ষুদ্র দেশ হলেও, ছোট দেশ হলেও, আমরা সভ্য জাতি হিসাবে দুনিয়ার বুকে বেঁচে থাকতে চাই। তো সেই সভ্যতার পরিচয় দিতে গিয়ে ঠিক আছে, এদেরকে আশ্রয় দেয়া হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, এবং আমি জানি জনগণের একটা প্রশ্ন, তাদের তালিকা রক্ষা করা হয়েছে কিনা এবং তালিকা জনগণকে জানতে দেওয়া হয়নি কেন, এবং সবচেয়ে বেশি যেটা, যে ওদেরকে ছেড়ে দেওয়া হলো কেন? ওদের নামে কেস তো প্রথম দিনেই এসে করা যায় না, 2-1 দিনে করা যায় না, ইট টেক্স টাইম। তো ঠিক আছে, এদেরকে কাস্টডিতে রেখে কেস মামলা দায়ের করে করে তারপরে এদের আইনের আওতায় সোপর্দ করা হলো না কেন? এটা করা যেত। এই যে ছেড়ে দেয়া হলো, এরা মাছের মতো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। যদিও যারা দুর্ভাগা, ওই যে দীপুমণির মতো ধরা পড়ছে, কিন্তু ওবায়দুল কাদের মতো ওই কাউয়া কাদের তো পালায় চলে গেল।
আরাফাত পালিয়ে চলে গেল এবং জানা গেছে যে পুলিশের সহযোগিতায়। হ্যাঁ, এরকম তো থাকবেই। সর্ষের ভিতরে ভূত তো আছেই, আমরা জানি, কিন্তু এটা আর কতদিন চলবে? সরকার তো এই বিষয়ে একটা কার্যকরী কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই যে আজকে গতকাল কমিশন গঠন করা হলো পিলখানা হত্যাকাণ্ডের, আর আজকেই আমরা দেখতে পেলাম একজন পালিয়ে যাচ্ছিলেন, একজন অন্যতম সাক্ষী, সাবেক বিজিবি প্রধান মহাপরিচালক। ধন্যবাদ জানাই আমি তাদেরকে যারা এটার উপর চোখ রেখেছে এবং তার এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিকে আটকাতে পেরেছে। আমার কথা হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা কি করছে, গোয়েন্দা সংস্থা কি করছে। বিমানবন্দরে এনএসআইয়ের একটা ডিটাচমেন্ট থাকে, ডিজিএফআইয়ের একটা ডিটাচমেন্ট থাকে, ডিবির ডিটাচমেন্ট থাকে। হোয়াট আর দে ডুইং? ওরা কি করছে? ওরা কি টাকা খেয়ে লোকজনকে পার করে দিচ্ছে? যদি তাই হয়, আমার মতে, কারণ আমি দেখেছি ওই ভিডিও ক্লিপটা, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, সেই কুখ্যাত পুলিশের মহাপরিচালক বেনজির, সে পালিয়ে গেল। সে কিভাবে পালাচ্ছে এয়ারপোর্টে, এটা আমি দেখতে পেলাম। একইভাবে সেই কুখ্যাত জেনারেল আজিজ পালালো। আমার কথা হচ্ছে এইভাবে যে পালিয়ে গেল এবং তাদেরকে তো কেউ সহযোগিতা করেছে, এদেরকে এখন খুঁজে বের করা উচিত। ইমিডিয়েটলি যারা এই ধরনের হাসিনার দোসর, বিশেষ করে রুই কাতলা, যারা প্রতিষ্ঠিত অপরাধী, এদেরকে পালিয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বের করা উচিত। অ্যান্ড ইট উইল বি ভেরি ইজি। এদেরকে খুঁজে বের করা উচিত। দরকার হলে একটা কমিটি করা হোক, এদের মাধ্যমে এদেরকে খুঁজে বের করা হোক, করে যারা সহযোগিতা করছে তাদেরকে শাস্তির আইনের আওতায় আনা হোক। তাহলে এখন বাকিরা সতর্ক হয়ে যাবে, না হলে এইভাবে পালাতে থাকবে। এবং সরকার গোয়েন্দা সংস্থাগুলোকে আরো সক্রিয় করতে হবে। আমি বারবার বলছি, গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক করতে হবে এবং সার্বক্ষণিক এরা যাতে সজাগ দৃষ্টি রেখে তাদের দায়িত্ব পালন করে, এই ধরনের ডেডিকেটেড লোকদেরকে গোয়েন্দা সংস্থায় নিয়োগ দিতে হবে। সর্ষের ভিতর ভূত থাকলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব, সরকার বিপদে পড়ে যাবে। হাজার কমিটি কমিশন হয়ে কোনো লাভ নাই, সাক্ষী সাবুত কিছুই পাবেন না। তো এইভাবে যদি পালিয়ে যায় তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। সেজন্য এটা তদন্ত হওয়া উচিত। যারা সহযোগিতা করছে পালিয়ে যাওয়ার জন্য তাদের বিচার হওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। এবং অন্যান্য জায়গায়, বিশেষ করে গোয়েন্দা সংস্থা, পুলিশ, নিরাপত্তা বাহিনী, এদেরকে আরো কঠোর কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া উচিত। এবং তারা দরকার হইলে একটা সমন্বয়ের ব্যবস্থা করা উচিত। আন্তঃবাহিনী সমূহগুলো, সংস্থাগুলো, ডিজিএফআই, এনএসআই, ডিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যেগুলো আছে লোকালাইজড, এগুলোর মাঝে, এয়ারপোর্ট সিকিউরিটি, সবগুলোর মাঝে একটা সমন্বয়ের ব্যবস্থা করা উচিত। বর্ডার এলাকাগুলোতে, বর্ডার চেকপোস্টগুলোতে এবং এয়ারপোর্টগুলোতে কড়াকড়ি করা উচিত। যারা এই ধরনের সন্দেহভাজন, সন্দেহের তালিকায় হাসিনার দোসর, তাদের নামীয় তালিকা বের করা উচিত। এইসব জায়গাতে তাদের নামীয় তালিকা পৌঁছে দেওয়া উচিত এবং এটা অনবরতভাবে পর্যবেক্ষণ করা উচিত। আমরা যদি এভাবে অপরাধীদেরকে পালিয়ে যেতে দেই তাহলে আমাদের বাকি তদন্ত কর্মকাণ্ডগুলো ব্যাহত হবে এবং সত্য ঘটনা বেরিয়ে আসবে না। এবং এখানে একটা জিনিস বলা উচিত যে আমরা যদি এই কমিশন গঠন করার পর পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা সহযোগিতা করেছে, যারা ইন্ধন জুগিয়েছে, যারা অর্থ জুগিয়েছে, দেশে বাইরে সবাইকে চিহ্নিত করতে না পারি তাহলে এই কাজ আর কোনোদিন হবে না। কাজে আমি জনগণ, সশস্ত্র বাহিনীর সকল সদস্যদেরকে
অনুরোধ করব যে আপনারা যেখানে আছেন যার যার অবস্থান থেকে এই কমিশনকে সহযোগিতা করুন। আমি খুবই সন্তুষ্ট, কারণ এই বিষয় নিয়েও আমি এর আগে কয়েকবার বলেছি অনেকের সাথে সুর মিলিয়ে যে বিডিআর হত্যাকাণ্ডের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা হোক, কমিটি নয়, স্বাধীন কমিশন গঠন করা হোক, যাতে কেউ কোনো ইন্টারফেয়ার করতে না পারে। আমি খুবই খুশি, খুবই সন্তুষ্ট। জেনারেল এল এম ফজলুর রহমান, আই নো হিম পার্সোনালি, হি ইজ ভেরি আপরাইট ম্যান, ভেরি পায়াস ম্যান, এবং ভারতীয় আধিপত্যবাদী সে আমার দেশে চায় না, একজন স্বাধীন চেতা লোক। এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সে যখন বিডিআরের মহাপরিচালক ছিল সে নিজেই এটার বিচারে সোচ্চার ছিল এবং পদক্ষেপ গ্রহণ করেছে, আপনারা জানেন, পদুয়া এবং রৌমারীতে। সো সব কিছু বিবেচনা করে আমি বলবো যে এটা একটা গুড সিলেকশন। এর পাশাপাশি আমি এখানে আজকে বলে যেতে চাই অন্য একটা বিষয়ে, যে আমাদেরই ভাই সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে আমি বলবো, মেজর সিনহাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে কক্সবাজারে আপনারা সবাই জানেন। এবং হাসিনার সময় সে প্রেসারে ছিল, আমি জানি না সে কেন এই ফাঁসির রায় কার্যকর করেনি। গত কয়দিন আগে শুনলাম প্রদীপের স্ত্রীও গ্রেফতারকৃত ছিল, বাট তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। বাট প্রদীপ এখনো আছে, কিন্তু তার ফাঁসির রায় এখনো কার্যকর করা হয়নি। আমাদের সবার এখন সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে। সবার প্রতি আমার অনুরোধ, আপনারা আওয়াজ তুলুন, সরকার উপর চাপ প্রয়োগ করুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর চাপ প্রয়োগ করুন, আইন মন্ত্রণালয়ের উপর চাপ প্রয়োগ করুন। এই ফাঁসির রায়, প্রদীপের ফাঁসির রায় যেন অবিলম্বে কার্যকর করা হয়। এর ব্যাপারে কাউকে নাক গলাতে দেওয়া হবে না, ভারতীয় দূতাবাস বলেন বা অন্য কেউ বলেন। কারণ বিচার হয়ে গেছে, ফাঁসির রায় দেয়া হয়েছে, এটা আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতেই হবে। প্রতিশোধ ঠিক না, মানে আইনগত ব্যবস্থা অবশ্যই কার্যকর যাতে হয় এটার ব্যবস্থা করতে হবে। এটা সরকারের দৃষ্টিও আমি আকর্ষণ করছি, আপনারা এই ফাঁসির রায়টি কার্যকর করার ব্যবস্থা করুন এবং যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে ঠেকানোর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।